তো বন্ধুরা, কথা বলছিলাম টেকনিক্যাল এসইও নিয়ে। এখন আমাদের 10টা সেগমেন্ট শেষ হয়ে গেছে আলোচনা করা। এখন আমরা কথা বলবো 11 নম্বর, যেটা ফিক্সড ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক মিন কি জিনিস? অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে এমন কোনো লিঙ্কই অ্যাড করেছেন, সেটা ইন্টারনাল লিঙ্ক হতে পারে অথবা এক্সটার্নাল লিঙ্ক হতে পারে, যেটা কিনা এই মুহূর্তে কাজ করে না, অথবা সেই লিঙ্কের এক্সিস্টেন্সই নেই। হ্যাঁ, মানে যে লিঙ্ক এখনো অলরেডি 404 হয়ে আছে, সেই লিঙ্কে আপনি আপনার ওয়েবসাইটে কোনো পেজে অ্যাড করেছেন, যদি এটা থাকে, এটা এসইও তে একটা বিগেস্ট প্রবলেম। এটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক, অথবা এটাকে নাল লিঙ্কও বলা হয় অনেক সময়, যেমন যে লিঙ্কের ভিতরে কোনো এই মুহূর্তে কোনো প্রাণ নেই। তো এটা কিভাবে চেক করতে পারেন আপনারা? অনেকগুলো ফ্রি টুলস আছে ব্রোকেন লিঙ্ক চেক করার। জাস্ট ব্রোকেন লিঙ্ক চেকার লিখে সার্চ দেন, অনেকগুলো চলে আসবে। তবে আমি রিকমেন্ড করি আপনারা ডেফিনেটলি এই যে এই স্টেপের এই ব্রোকেন লিঙ্ক চেকার দিয়ে চেক করেন। এখানে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, আপনাদের ওয়েবসাইটে ডায়াগনোসিস করে দেবে যে ওয়েবসাইটের কোন পেজে কোনটা ব্রোকেন, রাইট? তো আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেই, আমি একটু চেক করে দেখি। আমার ওয়েবসাইটে আমি যতটুকু জানি নেই, তবু চেক করে দেখি যদি দুই একটা থাকতে পারে। আবার কখনো কখনো এরা যে ডাটাগুলো দেয়, ডাটাটা সবসময় অথেন্টিক হয় না। ঠিক আছে, মানে একটা দেখাচ্ছে ব্রোকেন লিঙ্ক, কিন্তু হয়তো বা অথেন্টিক হবে না। আমরা যদি আম, কোনটা দেখা যেতে পারে, গ্রামীণ ফোন দিয়ে মাঝে আমি একটু কোন একটা সেশনে দেখানোর চেষ্টা করছিলাম। তো গ্রামীণ ফোনের ইউআরএলটা আপনি কপি করেন, এখানে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা একটু চেক করেন। ওখানে একটা এক্সাম্পল দিতে পারছিলাম আমি, যে অ্যাকচুয়ালি এরা বলছে ব্রোকেন লিঙ্ক, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কোনো ব্রোকেন লিঙ্ক নেই। দেখেন, এখানে বলছে যে এই পেজের ভিতরে একটা ব্রোকেন লিঙ্ক আছে, রাইট? তো আমরা ম্যানুয়ালি চেক করব। ম্যানুয়ালি এই পেজের মধ্যে যাই, ব্রোকেন লিঙ্কটা কোথায় আছে, এই যে এই লিঙ্কটা ব্রোকেন 404, মানে এই লিঙ্কটা এখন কাজ করে না। বি বিটিআরসি ডিরেক্টিভ এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে এই লিঙ্কটা আছে। তো আমরা দেখি এই পেজের ভিতরে ওই অ্যাঙ্কর টেক্সট কোথায় আছে। কন্ট্রোল এফ দেন, দিয়ে এটা খুঁজে বের করেন। কোথায়? এই যে বিটিআরসি ডিরেক্টিভস, এখানে ক্লিক করেন। দেখেন আমাদের কিন্তু এই লিঙ্কে নিয়ে চলে যাচ্ছে, রাইট? সো এটা কিন্তু ব্রোকেন না। এখন কথা হচ্ছে, এই যে টুলসটা ব্রোকেন দিচ্ছে, তাহলে কি এটা সম্পূর্ণ মিথ্যা? আমার কাছে সবসময় মনে হয় না এটা মিথ্যা। কখনো কখনো এরা উল্টো পাল্টা রেজাল্ট দেয়, তবে উল্টো পাল্টা রেজাল্ট দেয় না, এরা ব্যাকডেটেড রেজাল্ট দেয়। কোনো এক সময় সিরিয়াসলি এই লিঙ্কটা হয়তোবা 404 ইরোর ছিল, রাইট? কোনো এক সময় এই লিঙ্কটা অবশ্যই 404 ইরোর ছিল হয়তো। এটা বাংলাদেশের গভর্নমেন্ট সাইট, তো গভর্নমেন্ট সাইট গুলো আপনারা সবাই জানেন একটু পড়ে থাকে। তো ওই চিন্তা করলে হয়তোবা কোনো কখনো কখনো এই সাইটটা আপনার ডোমেইনটা রিনিউয়াল করা হয়নি, অথবা ওদের ইন্টারনাল ইস্যুর জন্য ইরর ছিল। হ্যাঁ, এই সাইটটা তখন ইরর ছিল, এই জন্য হয়তোবা তারা সেই সময় এটা করে রেখেছে। করে রাখার পরে এখনো অবধি এই টুলসটা এই ডাটাটা আপডেট করি নাই। ক্লিয়ার? তো আমাদের কিন্তু ম্যানুয়ালি চেক করতে হবে। ম্যানুয়ালি চেক করার পরে যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে, ডেফিনেটলি আমাদের ওই লিঙ্কটাকে আপডেট করে দিতে হবে ওখান থেকে। না হলে গুগল এটাকে এসির একটা বিগেস্ট মিস্টেক হিসেবে কাউন্ট করে। স্কিমা মার্কআপ মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, স্কিমা মার্কআপ। ওকে, আমি একটু আলোচনা করি, তারপরে এখানে একটু বোঝার ব্যাপার আছে। স্কিমা মার্কআপ কি জিনিস যদি আমি বলি, স্কিমা মার্কআপ অন কাইন্ড অফ পিস অফ কোড। ঠিক আছে, পিস অফ কোড, এটা হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। আমাদের মতো নন টেকনিক্যাল গাইরা এটা খুব একটা করতে পারে না, তবে বিভিন্ন টুলস আছে, টুলস এর বিনিময়ে আমরা স্কিমা মার্কআপ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্কিমা মার্কআপ কেন? দেখেন, আমরা যে ওয়েবসাইট গুলো থাকে, আমাদের যে ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে, প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে করা হয়, তাই না? যেমন সার্ভিস পেজ গুলো সার্ভিস সেল করার উদ্দেশ্য নিয়ে করা হয়। তারপর হচ্ছে আবার ব্লগ পেজ গুলো শুধু ইনফরমেশন প্রোভাইড করার জন্য করা হয়, তাই না? সো অ্যাবাউট পেজটা কোম্পানির ওভারভিউ সম্পর্কে বলা হয়। তারপর এফএকিউ, ওখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ইউজার আমাদেরকে যে কোশ্চেন গুলো, সম্ভাব্য যে কোশ্চেন গুলো করতে পারে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এই যে বিভিন্ন পেজের আলাদা আলাদা উদ্দেশ্য, কখনো কখনো গুগলের ক্রলার আমাদের উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারে না। আমাদের ইন্টেন্ট সম্পর্কে বুঝতে পারে না, তাই না? কারণ আমরা তো লিখি সরল ইংরেজিতে, টেক্সট ফর্মে লিখি। তো কখনো দেখেন, গুগল যে টেক্সট ফর্মে বোঝে না, এই কথাটা বলাটা অপরাধ হবে। গুগল ডেফিনেটলি এই টেক্সট ফর্ম গুলো বোঝে। এই যে আমরা কন্টেন্ট লিখি যেটা এইচটিএমএল ফরম্যাটে, তো গুগলের কিন্তু অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। এই পেজটা তো আমরা ডাইনামিক ফর্মে এরকম দেখতে পাচ্ছি, তাই না? গুগল কিন্তু দেখতে পাচ্ছে এরকম। এটা গুগলের চোখে কিন্তু এটা এরকম এবিসিডি হিবিজিবিজিবি এটা, তাই না?
তো গুগলকে মানে যে যে ভাষায় সন্তুষ্ট হয় আর কি, গুগলকে গুগলেরই ভাষায় আমরা আমাদের পেজের বিষয়বস্তু আই মিন ইন্টেন্ট সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং দিব। ক্লিয়ার? এটাকে বলা হয় স্কিমা মার্কআপ। প্রত্যেকটা পেজের এরকম 12-14 প্রকার স্কিমা মার্কআপ হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। তার ভিতরে 5টা 6টা আছে যেটা আমাদের প্র্যাকটিস, আর টেকনিক্যাল এই লোকাল এসিতে আরো 2টা 3টা স্কিমা মার্কআপ করলে আমাদের হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে এই স্কিমা মার্কআপ 3টা ফরম্যাটে করা যায়। একটা হচ্ছে বলা হয় জ্যাসন এলডি ফরম্যাট, একটা হচ্ছে মাইক্রো ডাটা, আর একটা আছে আপনার জেএসএনএলডি, মাইক্রোডাটা, আর হচ্ছে আরডিএফ ফরম্যাট। এরকম 3টা ফরম্যাটের স্কিমা মার্কআপ করা হয়, এবং 3টা ফরম্যাটের ভিতরে গুগল জ্যাসন এলডি ফরম্যাটটাকে অধিকতর গুরুত্ব দেয়। ওকে, তো আমরা চলেন স্কিমা মার্কআপ কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা এই যে SCHCMA স্কিমা মার্কআপ জেনারেটর লিখে সার্চ দেন, অনেকগুলো টুলস চলে আসবে। হ্যাঁ, এটা দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে আরো অনেকগুলো আছে, এগুলো দিয়ে স্কিমা মার্কআপ করতে পারবে, অনেকগুলো টুলস চলে আসবে। তো আমি আপনাদেরকে এটাকে সাজেস্ট করি, এই যে technicalseo.com, এদের যে স্কিমা মার্কআপ টুলস আছে এটাকে আমরা সাজেস্ট করি, রাইট? এখানে খুব ইজিলি স্কিমা মার্কআপ করা যায়। এই যে দেখেন আমরা আহ, আহ, এই যে আর্টিকেল স্কিমা মার্কআপ, আর্টিকেল মানে কি, আমরা যদি আমাদের ব্লগ পোস্ট গুলো স্কিমা মার্কআপ করতে চাই তখন আমাদের আর্টিকেল স্কিমা মার্কআপ করতে হবে। ব্রেড ক্রাম্ব আমাদের লাগবে না, ওটা ই কমার্স এসইও তে লাগবে। ইভেন্ট লাগবে না। এফএকিউ পেজ কখনো কখনো লাগতে পারে, যদি আপনার এফএকিউ নিয়ে আলাদা একটা পেজ ক্রিয়েট করা থাকে, তার জন্য এফএকিউ স্কিমা মার্কআপ করবেন, তাই না? হাউ টু লাগবে না। লোকাল বিজনেস মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লোকাল এসইওর জন্য, রাইট? তারপর হচ্ছে অর্গানাইজেশন, এটা লাগতে পারে হোম পেজে। অ্যাজ এ হোম পেজ আমরা মনে করলাম আমরা একটা অর্গানাইজেশন, না মনে করেন আমরা কি, ডেফিনেটলি এটা হচ্ছে একটা অর্গানাইজেশনাল সাইট হতে পারে। কারণ কার সার্ভিস, তো বিশেষ করে এই ধরনের সাইট গুলো অর্গানাইজেশন হিসেবে খুব একটা ইয়ে করা হয় না। এটা স্কুল প্রতিষ্ঠান এইগুলোকে অর্গানাইজেশন হিসেবে কাউন্ট করা হয়, তাদের হোম পেজকে অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে ডিফাইন করা হয়, রাইট? পার্সন, পার্সন আমাদের এখানে কাজে লাগবে না। পার্সন কখন কাজে লাগবে, যখন আমার যে ওয়েবসাইটটা সজীবরায়.com, এখানে কিন্তু হোম পেজে আমি অ্যাজ এ পার্সন হিসাবে নিজেকে ডিফাইন করতে পারি। প্রোডাক্ট কাজে লাগবে না, ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট কাজে লাগে। দেন ওয়েবসাইট, এটা কাজে লাগবে, এটাকে বলা হয় সাইট লিঙ্ক সার্চ বক্স স্কিমা মার্কআপ। ওকে, তো আমরা এক এক করে আসি আর্টিকেল স্কিমা মার্কআপ কিভাবে করতে হয়। খুব জেনারেলি আমাদের এই যে লোকাল এসিতে যেগুলো লাগবে আমি সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের যে ব্লগ পোস্ট গুলো আছে না, আমরা একটা ব্লগ পোস্ট করেছিলাম মেবি, এই ব্লগ পোস্টটাকে কিভাবে একটা স্কিমা মার্কআপ করতে হবে, আর্টিকেল স্কিমা মার্কআপ। জাস্ট এখানে দেখেন যা যা ডেটা চাচ্ছে আপনি সেই ডেটাগুলো দিবেন। এখানে ব্লগ এই আর্টিকেল স্কিমা মার্কআপকে আবার 3 ভাগে ভাগ করেছে এরা। হ্যাঁ, প্রথমে একটা হচ্ছে অ্যান আর্টিকেল সাস অ্যাজ এ নিউজ আর্টিকেল অর পিস অফ ইনভেস্টিগেটিভ রিপোর্ট। আবার নিউজ অথবা কোনো ইনভেস্টিগেট করেছেন, আই মিন একটা যেটাকে বলা হয় যে রিসার্চ পেপার টাইপের, হ্যাঁ, নিউজ আর্টিকেল, নিউজ পত্রিকায় যেসব ইয়েগুলো করা হয় সেইগুলো। ব্লগ পোস্ট মানে জেনারেল আমাদের মতো ওয়েবসাইটে যেগুলো আমরা ব্লগ পোস্ট করি ইন জেনারেলি, তো আমরা এটা ব্লগ পোস্ট এই টাইপের রাখলাম। দেন ইউআরএল চাচ্ছে, এখানে দিয়ে দেন এই পেজের, নট এটা, এই পেজের ইউআরএলটা দিয়ে দেন এখানে। ঠিক আছে, যার স্কিম মার্কআপ করবেন তার ডেটা গুলো দিবেন। এটা দিলেন হেডলাইন, হেডলাইন কোনটা, এটা হেডলাইনটা দিয়ে দেন এখান থেকে। ব্যাস, তারপর কি চাচ্ছে, ইমেজ ইউআরএল। তো এই পেজের ইমেজের ইউআরএল কোনটা, এটা। তো এটা কপি করেন, কপি করার পরে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, ওকে, কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজের ইউআরএলটা দিতে হবে কিন্তু এখানে, এই যে দিলাম। আর কি ইমেজ আছে এখানে, আর হ্যাঁ এই আর একটা ইমেজ আছে, এটাও কপি করেন, কপি ইমেজ অ্যাড্রেস এখানে দিয়ে দেন। এই যে ক্লিক করেন, ক্লিক করে এখানে ইমেজ অ্যাড্রেসটা দিয়ে দেন, ব্যাস। তারপরে এরকম মাল্টিপল ইমেজ থাকলে আপনি এখান থেকে প্লাস করে করে মাল্টিপল ইমেজ দিয়ে দিবেন। দেন শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বি কেয়ারফুল, দেখেন এইটা আমি সেটা বলা চলে 2018 সালের দিকের একটা ঘটনা। আমি যখন স্কিমা মার্কআপ পড়তাম, একটা ই কমার্স ওয়েবসাইটের বড় একটা কাজ পেয়েছিলাম শুধুমাত্র তাদের প্রোডাক্ট এবং এই যে স্কিমা মার্কআপ করার জন্য। তো এই যে শর্ট ডেসক্রিপশনটা আমি কন্টেন্ট রাইটারের কাছ থেকেই লিখে নিতাম, কিন্তু এখন যুগ এসছে আপনাদের কন্টেন্ট রাইটারের কাছে খুব একটা যাওয়ার প্রয়োজন হবে না। জাস্ট এই আর্টিকেলটা আপনারা কপি করবেন, কপি করে চ্যাট জিপিটির কাছ থেকে একটু হেল্প নেবেন, বেটার। আই থিংক চ্যাট জিপিটি বেটার সলিউশন দিতে পারে, তাই না? তো আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই এখানে। ওকে, এটা কি চ্যাট জিপিটি? নো,
ওকে, জাস্ট চ্যাট জিপিটি কে আমরা এখানে বলি, এই আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করলাম, রাইট মি এ শর্ট ডেসক্রিপশন উইদিন 50 থেকে 60 ওয়ার্ড অ্যান্ড অন প্যারাগ্রাফস ফর দ্য, আই মিন এই এই যে আর্টিকেলটা, এর একটা সামারি আমাদের লিখতে হবে 50 থেকে 60 ওয়ার্ডের ভিতরে, এর বেশি কিন্তু লেখা উচিত না। এবং উইদিন ওয়ান, কি লিখতেছে এরা, এত কিছু কেন? আচ্ছা, ভুল লিখছে, শর্ট ডেসক্রিপশন শুড বি অন প্যারাগ্রাফ। ব্যাস, মোটামুটি যা লিখছে ভালোই লিখছে, আমি মনে হয় আপনাদের কনসেপ্টটা বোঝাতে পারছি। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই আর্টিকেলের একটা শর্ট সামারি লাগবে, সেই সামারিটা আমরা এখানে দেবো। দেখেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ভুল করলে চলবে না। মানে আপনার কন্টেন্টে একরকম লেখা, এখানে আপনি অন্যরকম লিখে দিলেন, তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অথর টাইপ, তো অথর টাইপ কি জিনিস? দেখেন, এটা তো লাইক দ্যাট একটা বিজনেস, লোকাল বিজনেস, তাই না? তো লোকাল বিজনেস তার মানে কি, এখানে আমরা কার অর সার্ভিস দিচ্ছি, তো এটা তো আর পার্সন হতে পারে না, এটা ডেফিনেটলি একটা অর্গানাইজেশনাল হবে। অথরকে, অথর নিজেই অথর, এদের এই ওয়েবসাইটের নাম কি? প্র্যাকটিস উইথ সজীব রয়। আমরা যেহেতু আহ ভুল দিছিলাম, তো যাই হোক, আমাদের ডোমেইন নাম আমরা মনে করেন যে কার ওয়াশ বিডি অটো সার্ভিস দিতে পারি। আমরা মনে করেন কোম্পানির নাম অটো সার্ভিস, ডোমেইন নাম অটো সার্ভিস, সাপোজ বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে লিখলাম অথরকে AUTO অটো সার্ভিসেস। ক্লিয়ার? এবং এর অথর ইউআরএল কি? ডেফিনেটলি হোম পেজটাই হবে এর অথর ইউআরএল, তাই না? তো আমরা হোম পেজের ইউআরএলটা কপি করে নিয়ে যাই। ব্যাস, হোম পেজের ইউআরএলটা আমরা এখানে অ্যাজ এ অথর ইউআরএল হিসাবে দিলাম। দেন অথর, এখানে পাবলিশার, পাবলিশারকে দেখেন, অথর নিজেই পাবলিশার। সবসময় এই জিনিসটা একটু সেফলি করবেন, কারণ কি, মনে করেন আপনি দারাজে চাকরি করেন অথবা ইবেলিতে চাকরি করেন, তো আপনার মতো এসইও এক্সপার্ট আগামী 5 বছরে আরো 50টা আসবে, আপনি চাকরি ছেড়ে চলে যাবেন, আপনার যেখানে এখানে যে আসবে সেও চলে যাবে। সো আপনারা যদি অ্যাজ এ স্কিমা মার্কআপ করেন এবং সব জায়গায় যদি পাবলিশার হিসেবে আপনাদের নাম দিতে থাকেন, তাহলে চলবে না। বিজনেস বিজনেসের মতো চলবে, বিজনেস বিজনেসের নিজস্ব আইডেন্টিটিতে চলবে, একজন এমপ্লয়ের আইডেন্টিটিতে চলবে না, ঠিক আছে? তো এখানে অথর তো ইনি, এবং যে পাবলিশ করবে সে নিজেও অথর, সহজ হিসাব আমার কথা। বিজনেস লোগো ইউআরএল দিয়ে দেন, লোগোর ইউআরএলটা এখান থেকে কপি করে। ডেট পাবলিশ, কত তারিখে এই পোস্টটা পাবলিশ করা হয়েছে? কোথা থেকে দেখবো? এখান থেকেই দেখা যাবে, 12/10। কত তারিখে? 10 তারিখে এটা পাবলিশ করা হয়েছিল। দেন মডিফাই, মনে করেন আজকে আমরা একটু মডিফাই করছি, ব্যাস এই ডেটা ফিল আপ করা হয়ে গেল। দেখেন, এই টুলস এই ধারে আমাদের জন্য জ্যাসন এলডি ফরম্যাটের স্কিমা মার্কআপ জেনারেট করে দিছে। আমাদের এখন কাজ কি? এই যে এই কোডটা, এই পিস অফ কোডটা এই পেজের, হ্যাঁ, যে পেজের জন্য আমরা স্কিমা মার্কআপ করেছি, এই পেজের হেড সেকশনে অ্যাড করা। ক্লিয়ার? তো এখন তার আগে, অ্যাড করার আগে আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। হ্যাঁ, এর ভিতরে যদি একটা কমাদারি পূর্ণচ্ছেদের এলোমেলো ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু আমাদের পুরো সাইটটা একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো দেখেন, এখানে টেস্টিং টুল আছে অটোমেটিক ভাবে, এই যে স্ট্রাকচার ডেটা টেস্টিং টুল, এখানেই ক্লিক করবেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, ইরোড দেখালে একটু রিফ্রেশ করে নেবেন, অথবা এই যে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর লিখে সার্চ দেন, এই লিঙ্কটাই আসবে অ্যাকচুয়ালি, স্কিমা মার্কআপ ভ্যালিডেটর লিখে সার্চ দিলে। এই যে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর লিখে সার্চ দিলে এই টুলসটাই, একবার সেম জিনিস। তো আপনি, আমাদের কাজ কি, এই যে কোড স্নিপেট, এখানে এসে আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। এটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, দিয়ে রান টেস্ট দেন। ওকে, দেখেন এই ধারে একটা ব্লগ পোস্টিং
এই যে ক্যাটাগরিতে একটা স্কিমা মার্কআপ হয়ে গেল, রাইট? এখানে দেখেন এতটাই সেন্সিটিভ এই কোডের ব্যাপারটা, এখানে যদি মনে করেন আপনি একটা কমা দাঁড়ি পূর্ণচ্ছেদ এলোমেলো ঘটে, তাহলে কিন্তু এধারে পুরো কোডটা ইরর আসবে। বি কেয়ারফুল, এই কোডটা কিন্তু প্রত্যেকটা পেজের হেডার সেকশনে যাবে। তো এখানে ইরর আসলে আপনার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তখন একটা ডেভেলপার ছাড়া আপনার ওখানে মলম লাগানো সম্ভব হবে না। ক্লিয়ার? জাস্ট আমরা এখানে একটা ফুল স্টপ দিলাম, দেখেন এই যে এখানে আমি একটা ফুল স্টপ দিলাম, রাইট? দেওয়ার পরে এখানে আমি একটু ইয়ে করে দেখেন, এই যে চলে আসছে ইরর। কোথায় ইরর চলে আসছে সেটাও কিন্তু এরা বলে দিবে। এই যে মিসিং অবজেক্ট নাম্বার, এই যে অবজেক্ট নাম্বার এখানে একটা মিসিং আছে, ফুল স্টপ দিছিলাম এখানে, তো এটা উঠাই দেই, ব্যাস। এই হচ্ছে আমাদের আর্টিকেল স্কিমা মার্কআপ হয়ে গেল। এটা আমি কি করব, এই পেজের হেড সেকশনে কিভাবে অ্যাড করতে পারি, উই নিড এ প্লাগ ইন ফর দ্যাট। আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো, ইজি একটা প্লাগ ইন। এখানে জাস্ট স্কিমা মার্কআপ লিখে সার্চ দেন। ওকে, ওকে। এই যে প্লাগইনটা, এই যে স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডাটা ফর ডাব্লিউপি অ্যান্ড এএমপি, ক্লিয়ার? এই যে ম্যাগাজিন 3 এরা এটা ডেভেলপ করছে, এটা মনে রাখবেন। এটাকে আপনি ইনস্টল করেন। এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে আপনার প্রত্যেকটা পেজের একদম নিচের দিকে, হ্যাঁ আই মিন এই পেজটা যদি আপনি এডিট করেন, এর নিচের দিকে একটা সেগমেন্ট ক্রিয়েট হবে, একটা হোল ক্রিয়েট হবে, যেখানে আপনি এই কোডটা ইনপুট করতে পারবেন, রাইট? তো এই কোডটা আমরা কপি করি, যেহেতু এটা ঠিক ছিল। কোডটা কপি করে দেখি এর এর যে এডিট সেগমেন্টে যাই, আমরা স্ক্রল করে নিচের দিকে, হ্যাঁ, গেলে ওর নিচে আসবে। জাস্ট আমরা ওখানে এই কোডটা পেস্ট করব। পেস্ট করার পরে আবার চেক করতে হবে যে অ্যাকচুয়াল স্কিমা মার্কআপটা এখানে ফায়ার হচ্ছে কিনা। এই যে দেখেন একেবারেই নিচে, এই যে স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা অন দিস পোস্ট, এই যে কাস্টম কোর্স, এখানে এসে আপনি জাস্ট কোডটা পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে এখান থেকে আপডেট করে দেন, আমাদের স্কিমা মার্কআপ ইনপুট করা হয়ে গেল। এই পেজে একটা পেজে একটাই স্কিমা মার্কআপ থাকবে, বি কেয়ারফুল। ঠিক আছে, এটা কিন্তু পোস্ট করার জন্য আরো অনেক উপায় আছে, কিন্তু আমরা একটা পেজে একটা স্কিমা মার্কআপ থাকবে। এখন এটাকে আমরা টেস্ট করি যে স্কিমা মার্কআপ এখানে অ্যাকচুয়ালি ফায়ার হচ্ছে কিনা। এটা এই টুলস দিয়েই, স্কিমা মার্কআপ ভ্যালিডেটর টুলস দিয়েই করতে পারবো। সিএসি স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, এই টুলস আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, এই টুলস এর ইউআরএল। এই যে ভ্যালিডেটর টুলস দিয়ে এখানে ইউআরএল চেক করা যায়, আর এখানে কোড স্নিপেট চেক করা যায়। তো আমরা দেখবো এবার ইউআরএলটা চেক করে যে এই ইউআরএল এর ভিতরে অ্যাকচুয়ালি স্কিমা মার্কআপটা ফায়ার হয়েছে কিনা। অনেক সময় হুট করে দেখায় না, যে দেখেন তাও দেখাচ্ছে। এই যে হ্যাটম, এটা হচ্ছে থিমের সাথে বাই ডিফল্ট ভাবে আছে, ওই টেমপ্লেটের সাথে, এটা কোনো ব্যাপার না। আমরা যেটা করেছি ব্লগ পোস্টিং, এটা দেখেন হয়েছে, আমরা কিন্তু এই স্কিমা মার্কআপটাই করেছিলাম, রাইট? এই যে দেখেন, আপনার যদি সন্দেহ হয়, এই যে এই ডেসক্রিপশনটা আমরা দিয়েছিলাম। সো আমরা সাকসেসফুলি একটা ব্লগ পোস্টে আমরা স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্ট করলাম। ক্লিয়ার? সো আপনারা সবাই প্রত্যেকটা পেজে এইভাবে স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে আর প্রয়োজনীয়তা কোনটা কোনটা, আর কি কি প্রয়োজনীয় স্কিমা মার্কআপ আছে? ব্রেড ক্যাম আমাদের লাগবে না, ইফেন্ট আমাদের লাগবে না, এফএকিউ স্কিমা মার্কআপ আমাদের লাগতে পারে। কোনো কোনো বিজনেসে আপনারা দেখবেন এরকম এফএকিউ নামে একটা পেজ ক্রিয়েট করা আছে, সেখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেওয়া আছে। আমি তো বলেছিলাম প্রত্যেকটা পেজের নিচের দিকে আপনারা যে বিভিন্ন কোশ্চেন রিলেটেড, ডাব্লিউএইচ রিলেটেড যে কিওয়ার্ড বেস যে কোশ্চেন গুলো হয়, ওইগুলো দিবেন ভয়েস সার্চের জন্য। ওখানে করার দরকার নেই, যদি কোনো আলাদা এফএকিউ থাকে সেখানে করবেন, যদি এটা বিশেষ কোনো ভূমিকা রাখে না। খুব জেনারেলি এফএকিউ এর কোশ্চেনটা এখানে দিবেন, অ্যান্সারটা এখানে দিবেন, যতগুলো কোশ্চেন আসবে সেইগুলো দিবেন, অ্যান্সার গুলো দিবেন, হয়ে যাবে আপনার এফএকিউ স্কিমা মার্কআপ। ক্লিয়ার? এটা খুব বেশি প্রয়োজন না আমাদের লোকাল এসিওর জন্য। লোকাল বিজনেস এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ক্লিয়ার? লোকাল বিজনেস আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এই লোকাল বিজনেসটা আমরা কোথায় দিব? লোকাল বিজনেসটা আমরা কোথায় দিব? এই লোকাল বিজনেসটা আমরা হোম পেজে দিতে পারি। কিছু কিছু বিজনেস আছে তারা শুধু হোম পেজ দিয়েই ব্যবসা করে। আমাদের এখানে কিন্তু হোম পেজ দিয়ে ব্যবসা নয়, আমাদের আলটিমেট ব্যবসা কিন্তু এই সার্ভিস পেজ। তাহলে কি করব, এই প্রত্যেকটা সার্ভিস পেজে আমরা এই যে লোকাল বিজনেস স্কিমা মার্কআপ করব। ক্লিয়ার? লোকাল বিজনেস স্কিমা মার্কআপ করব প্রত্যেকটা সার্ভিস পেজে। আর যখন, যেহেতু হোম পেজটা আমাদের টার্গেট না, তাহলে হোম পেজে আমরা কি করতে পারি? হোম পেজে আমরা এই স্কিমা মার্কআপটা করতে পারি, ইটস এ অর্গানাইজেশন হিসেবে হোম পেজটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অথবা সব থেকে বেটার হয় ওয়েবসাইট হিসাবে স্কিমা মার্কআপ এই রিপ্রেজেন্ট করা।
ক্লিয়ার? ওয়েবসাইট স্কিমা মার্কআপ। তো আমরা যাচ্ছি এক এক করে। তো আমরা মনে করেন এই যে ঢাকা পেজটাকে আমরা স্কিমা মার্কআপ করব, লোকাল স্কিমা মার্কআপ, তাই না? তো লোকাল বিজনেস আমাদের এটা কি ধরনের বিজনেস? তো এটা ছিল কার ওয়াশ, তাই না? দেখি কার ওয়াশ ক্যাটাগরি আছে কিনা। কার রিপেয়ার, সেল অর পার্ট, এটাই আর কি। কার রিপেয়ার, কার ওয়াশ একই ব্যাপার। অটোমোবাইল বিজনেস ক্যাটাগরির মধ্যে চলে আসে এটা। তো এর আর অটো বাই, কার বডি শপ, কার আর রিপেয়ার বিজনেস, কার ওয়াশ বিজনেস, আমাদের এটা কার একটা ওয়াশ বিজনেস, কার ওয়াশ করা হয়। এখানে নেম, এখানে বিজনেস নেম দিয়ে দেন, কি ছিল? অটো সার্ভিস, রাইট? অটো সার্ভিস, রাইট। এই হচ্ছে আমাদের বিজনেস নেম, AUTO, অটো সার্ভিস। দেন ইমেজ দিয়ে দেন একটা, এই পেজের যে ইমেজ আছে, এই পেজের ইমেজ দেওয়া হয়নি নাকি? যাই হোক, এখানে তো ইমেজ নেই আমাদের, এই জন্য দিতে পারছি না। ইমেজ থাকলে আপনার ইমেজের ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিবেন। আইডি এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আইডি ব্যাপারটা একটু কনফিউজিং, আপনাদের এত প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট @, দিয়ে রুট ডোমেন দিয়ে দিলে আইডি হয়ে যায়, ঠিক আছে? ব্যাস, ওকে। তারপর ইউআরএল দিয়ে দেন, এই পেজের ইউআরএলটা দিবেন এখানে, যে পেজের করতেছেন সেই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেন। ফোন নাম্বার দিয়ে দেন এখানে আপনি। তো আমি একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই এই ফোন নাম্বারটা কিন্তু আলাদা আলাদা হবে, কারণ আমরা কথা বলছিলাম যে আমার যদি এরকম বিজনেস থাকে 10টা শহরে, 10টা আলাদা লোকেশন, লোকাল এসিওর জন্য 10টা লোকেশনে 10টা আমার গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এমন হতে পারে অনেকেই হটলাইন নাম্বার একটা ইউজ করে, আবার সব থেকে বেটার হয় র্যাঙ্কিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আলাদা আলাদা বিজনেস প্রোফাইলের জন্য আলাদা আলাদা ইউনিক ফোন নাম্বার ইউজ করা। তো এই বিজনেসের যে লোকেশনটা আপনি, যে ফোন নাম্বারটা অ্যাড করছেন, ডেফিনেটলি সেই ফোন নাম্বারটাই আপনি এখানে দিবেন। ক্লিয়ার? আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এটা কিন্তু অন্য কারোর ফোন নাম্বার না, আপনারা আবার ফোন দিয়েন না, এটা আমার ফোন নাম্বারও না। আমার মনে চেয়েছে আমি দিয়ে দিছি। এখানে প্রাইস রেঞ্জ দেওয়ার কোনো দরকার নেই। স্ট্রিট, এখানে একটা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেন। তো আমি আমার এই যে গুগল বিজনেস প্রোফাইল থেকে এই অ্যাড্রেস গুলো নিতে হয়, তাই না? তো আমরা গুগল বিজনেস প্রোফাইলে যাচ্ছি, আমি আমার ওখান থেকে অ্যাড্রেস গুলো নিচ্ছি। মনে করেন এটা আমি নিলাম, হুবহু এই অ্যাড্রেসটা নিচ্ছি, নিয়ে আমি স্ট্রিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। হুম। তারপর হচ্ছে ঢাকা 1000, এখানে সিটি হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে জিপ কোড 1000। ব্যাস, কান্ট্রি ডেফিনেটলি বাংলাদেশ, কিন্তু বলার সুযোগ নেই। বাংলাদেশ দিয়ে দিলাম। স্টেট, স্টেট তো বাংলাদেশে সবসময় নেয় না। হ্যাঁ, স্টেট যদি কোথাও নেয় আপনাদের কাছে চায়, তাহলে আপনারা ওইটা দিবেন, ওই যে মনে করেন ডিস্ট্রিক্টটাই কাউন্ট করে দিবেন। বাংলাদেশে তো স্টেট নেই, প্রদেশ নেই। ল্যাটিটিউড লঙ্গিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ। এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখতে গেলে আপনাকে গুগল ম্যাপে যেতে হবে। তো গুগল ম্যাপে ক্লিক করেন, অথবা গুগল ম্যাপ লেখেন এখানে, গুগল ম্যাপ করেন। ব্যাস, এখানে আপনার বিজনেস নাম লিখে সার্চ করেন। ব্যাস, এই হচ্ছে আমার বিজনেসের ল্যাটিটিউড লঙ্গিটিউড। জাস্ট এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, এই যে দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড। এবার আপনি লেফট বাটন ক্লিক করেন, এটা অটোমেটিক কপি হয়ে যাবে। এটা একটা নোটপ্যাডে নেন, বি কেয়ারফুল, এখানে আবার অঙ্ক কোষেন না। হ্যাঁ, এখানে অনেকেই অঙ্কবিদ থাকবে, গণিত অলিম্পিয়াডের বস, তাদেরকেই বলছি এখানে অঙ্ক কষা যাবে না। এখানে যা আছে না হুবহু তাই দিয়ে দিবেন। এরকম করেন না যে 4 সংখ্যা বাদে তো এই 5 আছে, তাহলে এই 5 হটাই দিয়ে এখানে 1 দিয়ে দিই, এরকম করেন না। তাহলে কিন্তু এটা কিন্তু ইউনিক আইডেন্টিটি, ঠিক আছে? এটা একটু অর্ধেক 19-20 হলেই আপনার মানে আপনার খালের মধ্যে ফেলে দিবে কিন্তু, ঠিক আছে? আপনার বাড়ির থেকে আরো মনে করেন যে আপনার বাড়ি দেখা যাবে, অফিস দেখা যাবে, নদীর মধ্যে ফেলে দিচ্ছে এখানে। ঠিক আছে? এখানে এক চুল পরিমাণ বিন্দু মাত্র এলোমেলো হবে না। সো ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? আপনার বিজনেসটা কতক্ষণ ওপেন থাকে কি পেতেন? 24 ঘন্টা ওপেন থাকে। যদি 24 ঘন্টা ওপেন না থাকে, তাহলে আপনি এখানে ডেট দিবেন, কয়টা থেকে কয়টা থাকে। আমি 24 ঘন্টা ওপেন দিয়ে দিচ্ছি, 7 দিনে 24 ঘন্টা ওপেন থাকে। সোশ্যাল প্রোফাইল গুলো আপনি এখানে দিয়ে দেন, আমি ফেসবুক দিচ্ছি, টুইটার দিচ্ছি, ইনস্টাগ্রাম দিচ্ছি। তো আমার এখানে লিঙ্কিং করা আছে, আমি কুইকলি এনে দিয়ে দিচ্ছি। মনে করেন এই যে ফেসবুক দিলাম, ফেসবুকের ইউআরএল দিয়ে দেন। তারপর হচ্ছে আহ কি বলছে, এক্স হ্যান্ডেল, রাইট? এখন তো আবার টুইটার নেই, বারবার টুইটার চলে আসে। ও, এরা এখনো চেঞ্জ করেনি, দেখছেন? আমি নিজেই চেঞ্জ করিনি এখনো, শুধু লোগোটা চেঞ্জ হয়েছে।
ইনস্টাগ্রাম, ব্যাস। আমাদের এই যে অ্যাড ডিপার্টমেন্ট এসব আর কিছু করা লাগবে না, এই কিন্তু আমাদের স্কিমা মার্কআপ হয়ে গেল। অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমরা টেস্ট করবো স্কিমা মার্কআপ ভ্যালিডেটর দিয়ে, SCACMA স্কিমা মার্কআপ ভ্যালিডেটর টুলসে আমরা চেক করব যে অ্যাকচুয়ালি যে ডাটাটা আমরা এখানে ক্রিয়েট করেছি, যে কোডটা, এটা ঠিক আছে কিনা। তো রান করেন এখানে, দেখেন এটা ঠিক আছে, এটা একটা অটো ওয়াশ হিসাবে কাউন্ট হয়েছে। জাস্ট কি করব, এই পেজ আমরা এডিট পেজে চলে যাব, এডিট পেজে যেয়ে আমরা এখানে স্কিমা মার্কআপ কোডটা পেস্ট করে দিব, ইজি ব্যাপার, তাই না? তো একটু করি আর কি। ওকে, সো আমাদের পেজটা লোডিং হয়ে গেছে, জাস্ট একদম নিচের দিকে চলে আসবো, এই যে কাস্টম স্কিমা, এখানে আপনি স্কিমা মার্কআপটা দিয়ে দেন, কোডটা দিয়ে দেন, দিয়ে এটাকে সেভ করে দেন, ব্যাস, কাহিনী শেষ। এবার আমরা এটাকে ভ্যালিডেট এখানে চেক করব যে অ্যাকচুয়ালি এখানে ফায়ার হয়েছে কিনা স্কিমা মার্কআপ ভ্যালিডেটর টুলস দিয়ে। তো চলে আসেন স্কিমা মার্কআপ ভ্যালিডেটর এখানে, হ্যাঁ এখানে ইউআরএলটা চেক করি, দেখি কি রেজাল্ট দেখায়। হ্যাঁ, এই যে অটো ওয়াশ, এটা কিন্তু এখানে ফায়ার হয়েছে। সো আমরা স্কিমা মার্কআপটা এখানে বুঝতে পারলাম। ওকে, সো এখন আমাদের কথা বলতে হবে আর একটা কি আছে, আমরা হোম পেজে কি দিতে পারি, অর্গানাইজেশন দিতে পারি অথবা এই যে ওয়েবসাইট দিতে পারি। এখন অর্গানাইজেশন বলতে এখানে দেখেন খুব জেনারেলি, তো অর্গানাইজেশন দেওয়ার থেকে ওয়েবসাইট দেওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। অর্গানাইজেশন এটা সহজ জিনিস, আপনি কোন ধরনের অর্গানাইজেশন সেটা দিবেন এখানে, তাই না? তা অর্গানাইজেশনের নাম দিবেন, যদি অল্টারনেট নাম থাকে সেটা দিবেন, ইউআরএল দিয়ে দিবেন, হোম পেজের ইউআরএল দিয়ে দিবেন, লোগোর ইউআরএলটা দিয়ে দিবেন, তারপর এখানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দিয়ে দিবেন, এন্ড অ্যাড কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসে যা যা আসবে, কন্ট্যাক্ট টাইপ কি দিচ্ছেন আপনি, ঠিক আছে, বিলিং কন্ট্যাক্ট নাকি কাস্টমার সার্ভিসের জন্য, এখানে কয়েকটা সেগমেন্ট আছে, এই অনুযায়ী দিয়ে দিবেন, হয়ে যাবে। কিন্তু আমি এই ধরনের ওয়েবসাইটে প্রেফার করি এই যে আপনার ওয়েবসাইট স্কিমা মার্কআপ, যেটাকে আরেকভাবে বলা হয় সাইট লিঙ্ক সার্চ বার। এটাকে এই যে দেখেন, আমরা কখনো কখনো এরকম লিখে সার্চ করি না, ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট, যখন কোনো বিজনেস নেম লিখে সার্চ করি আমরা, তখন দেখেন ওই বিজনেস নেমের সাথে এই রেজাল্টটা দেখেন এখানে কিছু তার ইম্পর্টেন্ট মেজর পেজের লিঙ্ক গুলো এখানে ইন্টিগ্রেট করে দেখাচ্ছে, রাইট? এটাকে বলা হয় সাইট লিঙ্ক। কখনো কখনো এখানে একটা সার্চ বার দেখা যায়, এখানে একটা সার্চ বক্স দেখা যায়, তো এই দুটোকে বলা হয় সাইট লিঙ্ক, এটাকে এইগুলোকে বলা হয় সাইট লিঙ্ক সার্চ বক্স। এটাকে ওয়েবসাইট স্কিমা মার্কআপকে কখনো কখনো সাইট লিঙ্ক সার্চ বক্স দেখা যায়। তো অনেক ক্লায়েন্টের এরকম ডিমান্ড থাকে যে আপনার ওয়েবসাইটের যে মোস্ট পারফর্ম পেজ গুলো যেন এখানে অ্যাজ এ সাইট লিঙ্ক হিসাবে অ্যাড হয়। তো এইটা করার জন্য আমরা স্কিমা মার্কআপ করতে পারি হোম পেজে, এই যে ওয়েবসাইট স্কিমা মার্কআপ খুব সহজ। দেখেন এখানে আপনার ওয়েবসাইটের নামটা দেন, আমাদের ওয়েবসাইটের নাম কি, অটো সার্ভিস, রাইট? অটো সার্ভিস, ইউআরএলটা দিয়ে দেন এখানে, ইজি ব্যাপার। এখানে যেহেতু হোম পেজ, হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেন। দেন এখানে দেখেন কি বলছে, এখানে একটা স্ট্রিং দেওয়া আছে এক্সাম্পল, হ্যাঁ আপনার রুট ডোমেইন দিবেন, তারপর লিখবেন সার্চ, SEARCH, সার্চ, তারপর একটা জিজ্ঞাসাবোধক, তারপর হচ্ছে কিউ, কিউ দেন, তারপরে একটা ইকুয়াল চিহ্ন দেন, ব্যাস। আপনার এখানে আর কিছু দেওয়া লাগবে না, কোনো স্ট্রিং দেওয়া লাগবে না। ক্লিয়ার? এই হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজে সাইট লিঙ্ক সার্চ বক্স স্কিমা মার্কআপ, অথবা যেটাকে আপনি বলতে পারেন এটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্কিমা মার্কআপ সহজে বলা হয়। সেটা আমরা এখান থেকে টেস্ট করি, আবার ডিস্টার্ব করতেছে। ব্যাস, এই কোডটা আমরা এখানে যদি দেই, দিয়ে রান টেস্ট করি, দেখি আমাদের ওয়েবসাইট স্কিমা মার্কআপ এখানে ফায়ার হয়ে গেছে। তো এটা যদি আমরা আমাদের হোম পেজে দিয়ে দিই, হোম পেজের ওই যে হেড সেকশনে, তাহলে কিন্তু আমাদের হোম পেজটা অ্যাজ এ ওয়েবসাইট স্কিমা মার্কআপ হিসেবে অ্যাসাইন হবে। আচ্ছা, এটা আমি টুলস দিয়ে চেক করাচ্ছিলাম, এটা কিন্তু আমরা এই যে আমাদের একটা টুলস ছিল না, কি জানি টুলসটা, এসইও কোয়াক, এসইও কোয়াক দিয়ে কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারতাম। আমি দেখাবো এবার এসইও কোয়াক নিয়ে। ওকে, এই যে দেখেন, এটা আমরা দিলাম, দেওয়ার পরে জাস্ট সেভ করে দিলাম। ক্লিয়ার? আমাদের হয়ে গেল স্কিমা মার্কআপ। এটাকে আমরা ওই যে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর দিয়ে চেক না করে এই পেজটাকে যদি আমরা এসইও পক দিয়ে ডায়াগনোসিস করি, তাহলে দেখেন আমাদের এখানে এই যে স্কিমা মার্কআপ, এখানে ওয়েবসাইট স্কিমা মার্কআপটা ফায়ার হয়েছে, এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এইভাবে স্কিমা মার্কআপের যে প্র্যাকটিস গুলো আছে, বেসিক প্র্যাকটিস গুলো আপনারা করে ফেলবেন। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট।
এটা কেন ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, কারণ আমাদের পেজ সম্পর্কে গুগল যদি না বুঝতে পারে, আমাদের পেজের ইন্টেন্ট সম্পর্কে গুগল যদি না বুঝতে পারে, কখনো কখনো সে বিভিন্ন কিওয়ার্ডের এগনেস্টে র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে সে কনফিউজড হয়ে যায়। কখনো কখনো আমাদের পেজের ডেসক্রিপশন দেখে গুগল নিজেই কনফিউজড হয়ে যায়। মনে করেন এই আমাদের যে সার্ভিস পেজ, রাইট, কখনো কখনো এরকম কিছু কন্টেন্ট থাকবে যে এই পেজটা দিয়ে কি কার ওয়াশ সার্ভিস দেওয়া হয় না কি বৃত্তান্ত, গুগল কখনো কখনো কনফিউজড হয়ে যায় আমাদের এই কন্টেন্ট পড়ে। সো আমরা যদি স্কিমা মার্কআপ করে দেই এবং স্কিমা মার্কআপের ভিতরে যদি ওখানে অ্যাজ এ ক্যাটাগরাইজ করে দেই যে এখানে একটা লোকাল বিজনেস, তো তুমি আমার এখানে এসে সার্ভিসটা নিতে পারবা, তখন গুগল বুঝতে পারে ও আচ্ছা, ক্লিয়ার। সো এটা অনেক ক্ষেত্রে কনফিউজিং ব্যাপার আছে। আমি যদি আমার ওয়েবসাইট দিয়ে একটা এক্সাম্পল দিই, দেখেন আমার ওয়েবসাইটের যে হোম পেজ অথবা অ্যাবাউট পেজের কথাই যদি আমি বলি, আমি অ্যাবাউট পেজের কথা বলছি। দেখেন আমার অ্যাবাউট পেজে কখনো কখনো এই যে দেখেন এখানে আমার সম্পর্কে একটু কথা বলা আছে, আমি কে, আমি কি বৃত্তান্ত, তাই না? এবার আমি কি কাজ করেছি সেই সম্পর্কে বলা আছে, হু অ্যাম আই এই সম্পর্কে বলা আছে, তাই না? এখন গুগল কিন্তু এখানে এসে বলবে এটা কি রে, এটা কি, এটা দেখি ওর নিজের সম্পর্কে বলছে, আবার দেখি এখানে বলতেছে ও কোথায় কি কাজ করছে, আবার কি, আবার এখানে বলতেছে কি কি সার্ভিস দেয়, এটা কি আসলে সার্ভিস পেজ নাকি ওর পোর্টফোলিও পেজ, কোনটা? গুগল কনফিউজ হয়ে যায়। আমি যদি এখানে একটা স্কিম মার্কআপ করে দিই যে গুগল আমি অ্যাকচুয়ালি এই পেজ দিয়ে আমি আমার সার্ভিসটা সেল করতে চাচ্ছি, তখন গুগল এই ব্যাপারটা বুঝতে পারে, ও আচ্ছা এই পেজ দিয়ে সজীবরয়.com তার সার্ভিসগুলো প্রমোট করতে চাচ্ছে। ক্লিয়ার? ওকে। দেন ওয়েবসাইট স্ট্রাকচার অ্যান্ড নেভিগেশন, এটা অ্যাকচুয়ালি লোকাল এসইওতে খুব বেশি প্রয়োজন হয় না। এটা ওই যে এটাকে বলা হয় ওয়েবসাইটের সাইলো স্ট্রাকচার, নিয়ে আপনারা একটু গুগল করবেন এই ব্যাপারটা বুঝতে পারবেন। এটা বিশেষ ক্ষেত্রে ব্লগ ওয়েবসাইট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো নিয়ে বিশেষ কথা বলা হয়। তবু আমি খুব বেসিক বলি, একটা লোকাল বিজনেসের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আপনার সার্ভিস পেজ। ঠিক আছে, এই সার্ভিস পেজ গুলো আপনি সুন্দরভাবে মেনশন করে রাখবেন। ঠিক আছে, এবার সার্ভিস পেজ গুলো যেন ভিজিবল থাকে, এখানে উল্টা পাল্টা এটা ওটা স্ট্যাপ, এই স্ট্যাপ পেজ সেখানে অপ্রয়োজনীয়, তারা স্ট্যাপ আছে কি বৃত্তান্ত, এটা সব সময় কাজে লাগে না। হুম। সো এই হচ্ছে ব্যাপার। আর যে ইন্টারনাল লিঙ্কিং গুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারনাল লিঙ্কিং দিয়ে আপনাকে একটা সাইলো স্ট্রাকচার করতে হবে। হ্যাঁ, একটা সার্ভিস পেজের সাথে অন্য সার্ভিস পেজ না, মানে আবার ব্লক পেজ গুলো থেকে এখানে ইন্টারনাল লিঙ্কিং লিঙ্কিং দিবেন আর কি। ওকে, এই স্ট্রাকচার নিয়ে এখানে খুব একটা কথা বলার কোনো দরকার হয় না। ক্যানাবিলাইজেশন কি জিনিস? ক্যানাবিলাইজেশন হচ্ছে এই জিনিস, আমরা যদি একটু গুগল করি, দেখেন গুগল কখনো এই কথাটা অ্যাকসেপ্ট করে না যে আপনি একটা কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটের একাধিক পেজকে টার্গেট করেন, তাই না? এই যে ক্যানাবিলাইজেশন মানে কি? ক্যানাবিলাইজেশন ইন এসইও, আচ্ছা, তো keyword cannibalization in an SEO issue that happen where multiple page on a website target the same or similar keyword। এরকম যদি কখনো ঘটে যে আপনার একটা কিওয়ার্ড দিয়ে মাল্টিপল পেজ র্যাঙ্ক করতেছে, গুগল এটাকে পছন্দ করে না। ক্লিয়ার? সো এই জন্য এসইওর ক্ষেত্রে আমরা অন পেজ এসইও করেছিলাম, আমি ওখানে এই কথাটা মেবি বলেছিলাম যে অন পেজ এসইওতে কখনো আমরা একটা কিওয়ার্ড দিয়ে একটা পেজই টার্গেট করব, সমধর্মী কিওয়ার্ড দিয়ে কখনো মাল্টিপল পেজ টার্গেট করবেন না। যেমন এরকম যেন পাগলামি না হয়, মনে করেন আপনার একটা কিওয়ার্ড হোয়াট ইজ এসইও, এই কিওয়ার্ড দিয়ে আপনি একটা পেজ র্যাঙ্কিং এই হচ্ছে অপটিমাইজ করলেন, ঠিক আছে, আবার একটা এসইও মিনিং, এই কিওয়ার্ড দিয়ে আপনি আর একটা পেজ র্যাঙ্কিং করলেন। এটা এই দুটো কিওয়ার্ডের কিন্তু ইন্টেন্ট এক, নট অনলি কিওয়ার্ড, আপনি যদি একই ইন্টেন্টেড এরকম মাল্টিপল কিওয়ার্ড দিয়ে আলাদা আলাদা পেজ র্যাঙ্কিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলে আপনার এই যে 1 নম্বর পেজ অথবা 2 নম্বর পেজ, এই যে এসইও মিনিং যেটা দিয়ে আপনি ইয়ে করছিলেন, এই দুইটা পেজই কিন্তু র্যাঙ্কিং করতে পারে। সেটা কিন্তু আপনার জন্য একটু আপত্তিকর হয়ে যায়, মানে গুগলের চোখে গুগল কখনো এটা পছন্দ করে না। গুগল সবসময় বলে যে তুমি একটা ইন্টেন্ট দিয়ে পুরো টপিক কভার করো, হাজারটা টপিক লেখার দরকার নেই। ক্লিয়ার? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুমি আলাদা আলাদা করে লিখতে পারো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন। এটা অনেকেই আলোচনা করে না, তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট।
রিজলভ জিএসসি ইস্যু, এটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের ভিতরে মোস্ট ক্রিটিক্যাল 7টা 8টা ইস্যু চলে আসে। তো আমি ওই যে গুগল সার্চ কনসোলের ক্লাস যেদিন নিব, আই মিন আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে যেদিন আমরা ভেরিফাই করব, ওই দিনই আমি এই ইস্যুগুলো কিভাবে আপনারা রিজলভ করবেন সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো আই থিংক টেকনিক্যাল এসইও সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যাপারে যদি আরো কারোর ইন ডিটেইল কোশ্চেন থাকে আমাকে জাস্ট নক দিয়ে, আমি এখানে একটু রিমার্ক যদি করে দিতে চাই যে এসএসএল এটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্যানোনিক্যাল মোস্ট ইম্পর্টেন্ট, লোডিং স্পিড ইম্পর্টেন্ট, দেন এটা ইম্পর্টেন্ট। মোবাইল রেসপন্সিভ নিয়ে এখন খুব একটা কথা হয় না। ক্রল ইন্ডেক্সিং তো এই যে জিএসসির ভিতরের কাজ। 301 ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, 302 নিয়ে কথা বলা হয়নি, মেবি আমি 302 নিয়ে এখন একটু কথা বলবো। তারপর হচ্ছে 404 মোস্ট ইম্পর্টেন্ট, রোবট টিএক্সটি, সাইট ম্যাপ, এ দুটোর তো কথাই নেই, করতেই হবে। ব্রোকেন লিঙ্কস, আচ্ছা এখানে কোনটা ইম্পর্টেন্ট না আমি এটাই বুঝতে পারছি না, সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। 302 কি জিনিস? 302 নিয়ে আমার মনে পড়ছে ভিডিওটা দেওয়ার পরে। 302 হচ্ছে, এটাকে বলা হয় টেম্পোরারি ডিরেকশন। টেম্পোরারি রিডিরেকশন, আচ্ছা এটা এটা খুব একটা প্র্যাকটিস আমার লাইফে আমি কিন্তু কোনো ক্লায়েন্টের জন্য করি নাই। 302 কখন আপনি করবেন? মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে এ, যার ট্রাফিক আছে মনে করেন 50K। ঠিক আছে, এখন শীতের সিজন, তো আপনি বি নামে একটা ওয়েবসাইট বানাইছেন, এখানে ট্রাফিক 0। এই ওয়েবসাইটে মনে করেন আপনি শীতের জ্যাকেট বিক্রি করবেন, এখানে এখানে ট্রাফিক 0। তো আপনি কি করবেন? জ্যাকেট ট্রাফিক না আসলে ওয়েবসাইট থেকে জ্যাকেট বিক্রি হবে? আপনি বদমাইশি করে করলেন কি, 2 মাস অথবা 3 মাসের জন্য টেম্পোরারি রিডিরেকশন করে দিলেন এ ওয়েবসাইটটাকে বি ওয়েবসাইটে, 302 রিডিরেকশন করে দিলেন। তাতে কি হবে? এই 50K ট্রাফিক এখানে ক্লিক করলে সব এখানে নিয়ে চলে আসবে। এটা একটা হতে পারে। এটা কখন করা হয়? আচ্ছা দেখবেন ওই যে মনে করেন ওই যে যারা জুয়া ঠুয়া হয় না, হ্যাঁ, ওই যে টিকিট সেলিং, অথবা ওই যে কালকের ওয়ার্ল্ড কাপ খেলা, আজকে 500 টিকিট আছে আপনার কাছে, আপনি সেটা সেল করবেন। তো ওয়ান নাইটের ব্যাপার, এটা এটা অন কাইন্ড অফ স্প্যামিং আমার কাছে মনে হয়। তবুও কখনো কখনো এগুলো করা হয়, অথবা ওয়েবসাইটের ভিতরে ইউআরএল গুলো ইন্ডেক্স করার জন্য সাময়িকভাবে ওরকম ভাবে 302 প্র্যাকটিস করা হয়, কিন্তু আমি আমার লাইফে কখনো 302 ইমপ্লিমেন্ট করি নাই। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা অফ পেজ এসইও নিয়ে কথা বলবো। জাস্ট এটা কথা বলবো লোকাল এসইওতে অফ পেজ এসইওর কতটুকু কথা বলা হয়। আমি কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি এখানে কভার করছি না, এখানে শুধুমাত্র লোকাল এসইওর গন্ডির ভিতরে থেকেই আমি কথা বলছি। ঠিক আছে, বি কেয়ারফুল। অনেকে আছে যারা লোকাল এসইওর বাইরে মনে করতেছেন যে এতটুকু টুকু কেন, এর বাইরে কিন্তু অনেক আলোচনা করা যায় টেকনিক্যাল এসইও। তো লোকাল এসইওর ভিতরেই শুধুমাত্র এই কথাগুলো বলা দরকার, আমি সেই কথাগুলো বলছি। হ্যাঁ? ধন্যবাদ সবাইকে।